আমি আহ্বান জানাবো শাহির চৌধুরী, প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শিখো, যিনি শিক্ষাকে আরও বেশি কীভাবে ইকুইটেবল করা যায়, ইনক্লুসিভ করা যায়, যে বৈষম্য, যে দুর্নীতি আমরা শিক্ষা খাতকে দেখেছি, সেটা থেকে অনলাইন এডুকেশনের মাধ্যমে কীভাবে আমরা ভালো করতে পারি সেগুলো নিয়ে কাজ করছেন। এবং আইসিটি তিনি কাজ করেন, আওয়ামী লীগের সময় ওনার কোম্পানি ব্ল্যাকলিস্টেডও করা হয়েছিল। আমরা ওনার কাছ থেকে শুনতে চাই কীভাবে শিক্ষাকে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, অনলাইন এডুকেশনকে আরও বেশি সামনের ফোরফ্রন্টে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। তো আমি ছোট করে নিজের পরিচয়টা দিব। হ্যাঁ, তো আমার নাম শাহির এবং আমি একটা শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্ম শিখো সেটাকে নিয়ে কাজ করছি। আমরা গত 5 বছর ধরে বাংলাদেশের জন্য বাংলা ভাষায় বাংলা শিক্ষাক্রম নিয়ে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম বানাচ্ছি। সরি, আমরা একটু যদি এই যে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন টেকনোলজি, সো আমরা কয়জন জানি এখানে শিক্ষা প্রযুক্তি নিয়ে আমরা জানি? ইয়েস, নো? শিক্ষার্থী তো অনেকজন আছে। হ্যাঁ, এডটেক কথাটা শুনেছি। ওকে, সো আমরা এডুকেশন টেকনোলজিকে নিয়ে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা দেশের প্রতিটি প্রান্তে মানসম্মত শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেব। কিন্তু শুধু শিক্ষার্থীদের নিয়ে কাজ করার ইচ্ছা নেই, আমাদের আছে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, সবাইকে এরকম একটা শিক্ষা ব্যবস্থা দেওয়া যেন তারা তাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে এবং তারা তাদের ইচ্ছা এবং তাদের প্রতিভাকে চর্চা করে একটা নতুন বাংলাদেশ নিয়ে চিন্তা করতে পারে। তো শিক্ষা প্রযুক্তি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। এবং যদি এটা কাজ করে, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে 17 কোটি মানুষ আছে, এটা তো জানি, বড় একটা জনসংখ্যা। কয়জন বলতে পারবেন যে এই 17 কোটি মানুষের কত শতাংশ 25 বছরের নিচে? কি বলতে পারবেন? একটা গ্যাস, এনি গ্যাসেস ফ্রম দ্য ক্রাউড। কি শতাংশ? 50%। তার মানে 8.5 কোটি মানুষ আছে আমাদের দেশে যারা আমরা বলতে পারি যে তাদের তরুণ প্রজন্ম, হ্যাঁ, আমাদের ইউথ, আমরা যাদের সম্বন্ধে আজকে কথা বলছি। তো এইটাই তো আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ, না? তো আমরা যদি বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে ভাবতে হয়, আমরা অবশ্যই এই তরুণ প্রজন্মর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এবং এই ভবিষ্যৎকে নিয়ে যদি আমাদের ভাবতে হয়, তাহলে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে চিন্তা করতে হবে। তো শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা চিন্তা করি, আমরা জানি যে এই 8.5 কোটি মানুষ, এদের 4 কোটি শিক্ষার্থী আছে, 12 লক্ষ শিক্ষক আছে এবং 2 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে। কিন্তু আমরা সবাই এটাও জানি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক দিন ধরে একটা ভাঙা কাঠামো। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু একটা মূল কারণ হচ্ছে যে আসলে আমাদের এখানে অনেক বড় একটা জনসংখ্যা, 8.5 কোটি মানুষ, যারা পড়ালেখা করতে চাচ্ছে, যারা নিজেদের জীবনকে আরও চর্চা করে ভালো করতে চাচ্ছে, তাদের পরিবারের জীবনকে করতে চাচ্ছে। অন্যদিকে আপনি যদি চিন্তা করেন, আসলে আমাদের দেশে কিন্তু রিসোর্স সেভাবে নেই। হ্যাঁ, আমাদের পুরো জিডিপি, যেটা অর্থনৈতিক আউটপুট, আমাদের শিক্ষা বাজেটে মাত্র 1.6%। এটা জানতেন? তো এত কম রিসোর্স যদি থাকে, এবং অনেক বছর ধরে কিন্তু এটা হচ্ছে, এটা শুধু আজকের কথা না। তো এইটার জন্য, এই ঘাটতির জন্য আমাদের যেটা গড়ে উঠেছে একটা শ্যাডো এডুকেশন সিস্টেম। আমরা সবাই জানি, আমরা সবাই পড়াশোনা করছি, কোচিংয়ে যাই আমরা, হ্যাঁ, গাইডবুক দেখি, তো কিন্তু এগুলো তো খরচ আছে। এটার জন্যই কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, যে যাদের খরচটা দিতে পারছে তারা একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা পাচ্ছে। এবং বৈষম্য শুধু সেখানে শেষ না, আমাদের শহরে যে সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু গ্রাম অঞ্চলে নেই, হ্যাঁ, বা প্রত্যন্ত অঞ্চলে নেই। তো আমরা যদি এগুলো নিয়ে চিন্তা করি, তাহলে গত জুলাইতে আমরা যখন ছাত্রছাত্রীরা নেমে পড়েছিলাম, তো এইটা কিন্তু শুধু একদিনের কথা না। আমাদের এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে যদি আমরা না ভাবি, আমরা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি না ভাবি, আমরা নতুন তরুণ প্রজন্মকে যদি জায়গা না দিই, তাহলে এই বিপ্লবটা অসমাপ্ত থেকে যাবে। এবং এই জিনিসগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। তো আমরা যখন 31 দফার দিকে আপনারা যদি পড়ে থাকেন, দেখবেন যে ডিজিটাল এডুকেশন এবং এরকম একটা ইনক্লুসিভ সিস্টেম বানানোর জন্য কথা আছে। তো আপনি বললেন যে সমস্যাগুলো তো অনেকগুলো বললেন, সমাধানটা কি? সমাধানটা হচ্ছে প্রযুক্তি। আমরা যে দুনিয়াতে আজকে বাস করি, আমরা সবাই আজকে সোশ্যাল মিডিয়া দিয়ে কতভাবে সংযুক্ত আছি দেশে বিদেশে। তো
এই যে আমাদের এখন একটা চান্স আছে যে প্রযুক্তিকে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতিটি অংশে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে কিন্তু একটা পুরো নতুন কাঠামো আমরা বানাতে পারবো। এবং এটাই হচ্ছে শিক্ষা প্রযুক্তি, এডুকেশন টেকনোলজি। তো অনেকে জিজ্ঞেস করে যে আসলে জিনিসটা কি এডটেক? এটা তো আপনি একটা ভিডিও দেখালেই হয়ে যাচ্ছে। তো আমি জিনিসটাকে একটু ভেঙে বলতে চাই এবং আমাকে একটু দিবেন উদাহরণ দেখাতে। তো আমরা শিক্ষাতে অনেক কিছু বানিয়েছি, হ্যাঁ, কিন্তু আমাদের মূল একটা যে জিনিসটা আছে, হয়তো আপনারাও দেখেছেন, যে একটা স্মার্টফোন অ্যাপ্লিকেশন। এবং এই স্মার্টফোন অ্যাপ্লিকেশনটা যদি ইন্টারনেটের সাহায্যে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, হ্যাঁ, যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষকদের সাথে যুক্ত থাকতে পারবেন, তাদের কাছ থেকে লাইভ ক্লাস নিতে পারবেন, ইন্টারঅ্যাক্টিভ লেসনস নিতে পারবেন, হ্যাঁ। এবং এটাই কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আজকের দিনে, হ্যাঁ। আপনি যদি চিন্তা করেন, আমাদের দক্ষতা নিয়ে যখন আপনারা চিন্তা করবেন, হ্যাঁ, আমাদের তরুণ সমাজ যখন চিন্তা করবে, তখন অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে দুনিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি আগাচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায়, হ্যাঁ, আমাদের কর্মসংস্থানও কিন্তু একই থাকবে না। তাই আমাদের প্রতিনিয়ত নতুনভাবে চিন্তা করতে হবে যে আমরা এই পড়ালেখাটা কোথা থেকে পাবো। তো আজকে আমরা বলছি এখানে একাডেমিকের কথা, কিন্তু এখানে তো একাডেমিকের সাথে কিছু নেই। আমরা এখানে করতে পারি শিক্ষকের প্রশিক্ষণ, আমরা ভাষা নিয়ে কথা আছে, হ্যাঁ। তৃতীয় এবং চতুর্থ ভাষা আমাদের শেখা, এটা 31 দফাতে আছে। তো আপনারা বলেন যে এই যে আমরা শিখাবো, এটার শিক্ষকটা কোথায়? আপনার বাসায় পাশে পাবো আমরা যদি চীন দেশে ভাষা শিখতে চাই? তাহলে অবশ্যই আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম লাগবে যেটা অ্যাক্সেসকে ক্রিয়েট করতে পারে। আপনি যেখানেই থাকেন দেশে বিদেশে, আপনার কাছে পৌঁছে দিবে ইন্টারনেট আর স্মার্টফোনের মাধ্যমে। সাথে এটাও একটা প্রযুক্তির অনেক বড় জিনিস। তো আমরা সবাই শুনেছি ডেটা সেন্ট্রিসিটি, হ্যাঁ, তথ্যভিত্তিক পড়ালেখা। তো আমাদের প্ল্যাটফর্মে যখন একটা শিক্ষার্থী আসে, তার অনুযায়ী কিন্তু সে কি ক্লাস দেখছে, কি ভিডিও দেখছে, কোনটা দেখছে না, পরীক্ষা দেওয়ার পর সে কিসে দুর্বল, সে কিসে দক্ষ, এগুলো সব আমরা বুঝতে পারি। তো এটাকেই কিন্তু বলে পার্সোনালাইজেশন, এই ডেটা সেন্ট্রিসিটিটা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি চিন্তা করেন, আমরা কিন্তু এখন বলছি এটা ইনফরমেশন এজ, হ্যাঁ। এটা আগেকার দুনিয়ার থেকে এখন আমরা খুবই তাড়াতাড়ি সরে যাচ্ছি। সো আমরা যতক্ষণ এই ডেটা ভিত্তিক না হতে পারছি, ততদিন কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। এবং যতদিন আমরা এটাকে অ্যাকসেপ্ট করব না, তত দূরে আমাদের গোলটা চলে যাবে। তো আমরা যখন শুরু করেছিলাম 2021 সালে, এটা একটা ম্যাপ। এই হলুদ যে বাতিগুলো জ্বলছে, এগুলো আমাদের শিক্ষার্থী, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু 90,000 শিক্ষার্থী ছিল আমাদের 2021 সালে। এখন 2024 সালে আপনি দেখতে পাচ্ছেন এই হলুদ বাতিগুলো কিন্তু বাংলাদেশের চারিদিকে। তার মানে আমাদের একটা ডিমান্ড আছে, আমাদের 25 লক্ষ শিক্ষার্থী এখন শিক্ষার প্ল্যাটফর্মে পড়াশোনা করছে। কিন্তু এই হলুদ বাতিগুলো কিন্তু আসলে মানুষ, মানে আমাদের এই তরুণ প্রজন্ম যারা শিখতে চাচ্ছে। তো এইটাই আমি একটু দেখাতে চাবো, যদি যায়। এটা আমাদের 4টা স্টুডেন্ট, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এটা পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে। সন্দ্বীপে আছে, হবিগঞ্জ, সিলেট, বান্দরবন। কিন্তু আমি আজকে যে গল্পটার কথা বলবো, এটা হচ্ছে আলামিনের ব্যাপার। পটুয়াখালী, বরিশাল। আলামিন একটা খুবই সাধারণ ফ্যামিলি থেকে আসে। তার আরও ছোট 3-4 ভাই বোন আছে। তার বাবা একটা রেস্টুরেন্ট চালায়, তার মা অসুস্থ, কিন্তু তার বাবা তাকে ওষুধ কিনে দিতে পারে না। এর জন্য আলামিন হতে চেয়েছে ডাক্তার, কিন্তু আলামিন স্কুলে যেতে পারে না। সে তার বাবার সাথে রেস্টুরেন্টে কাজ করে, সাহায্য করে। ক্লাস 9-এ তার ভাই তাকে একটা স্মার্টফোন দেয়। এই স্মার্টফোনটা নিয়ে সে শিক্ষার সাথে যুক্ত হয় ক্লাস 9-এ। ক্লাস 9, 10, 11, 12 এবং এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় আলামিন 117তম হয়েছে। সে আজকে ঢাকা মেডিকেল কলেজে। সামনে আলামিন ডাক্তার হবে। আর একটু জোরে করতালি মারি, হ্যাঁ, আলামিনের জন্য। এইটাই কিন্তু সবচেয়ে বড় একটা উদাহরণ যে আমরা যদি আমাদের এই তরুণ প্রজন্মকে সুযোগ সুবিধাটা করে দিই, তাদেরকে একটু সাহস দেখাই যে সম্ভব। এটাই হচ্ছে আমরা যেটা এখন বুঝি, আমরা আর প্রযুক্তি বানাচ্ছি না, আমরা স্বপ্ন দেখানো শেখাচ্ছি এবং স্বপ্ন দেখানোর রাস্তা দেখাচ্ছি। আমি একটা উদাহরণ দিই। এই যে পটুয়াখালী গ্রামে একটা ঢাকা মেডিকেল কলেজের কিন্তু শিক্ষক
ছিল না আলামিনের, কিন্তু সে যখন সংযুক্ত হলো আমাদের সাথে, 4 জন তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াচ্ছে। এইটা কিন্তু সরাসরি যখন আপনি দেখতে পারেন, আপনি বুঝতে পারেন যেটা সম্ভব, তখন ওর মধ্যেও একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এবং এই আত্মবিশ্বাসটা যদি আমাদের 8.5 কোটি ইউথের কাছে থাকে, তাহলে কিন্তু একটা দুর্দান্ত সাহস নিয়ে আমরা সামনে আগাতে পারবো। তো এতক্ষণ বললাম শিক্ষার্থীদের কথা, কিন্তু প্রযুক্তি কিন্তু শুধু শিক্ষার্থীর জন্য নয়। আমার বাবা 30 বছর শিক্ষকতার সাথে ছিলেন, সে ঢাকা ইউনিভার্সিটি এখন রিটায়ার্ড প্রফেসর। আমার মা এখনও শিক্ষকতার মধ্যে আছে, 30 বছর সায়েন্স পড়াচ্ছে স্কুলে। এবং আমি দেখি যে তাদের কিন্তু অনেক অসুবিধা আছে। হ্যাঁ, আপনি যদি সারাদিন মার্কিং করেন, লেসন প্ল্যান বানান, হ্যাঁ, তার মধ্যে একটা আত্মমর্যাদা নিয়ে যদি কাজ করতে হয়, একটা প্রশিক্ষণের ব্যাপার থাকে, একটা সাপোর্টের ব্যাপার থাকে। এগুলোও 31 দফায় লেখা আছে ক্যাপাসিটি বিল্ডিংয়ের। এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিক্ষকরা যতদিন আমরা সাপোর্ট না দিতে পারবো, ততদিন আসলে শিক্ষার্থীরা সেই বেনিফিটটা পাবে না। তো এই প্রযুক্তিগুলো অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এখন একটা ছবি তুলে মার্কিংটা অটোমেটিক করে দিতে পারি। তো এটা যদি করা সম্ভব, তাহলে অবশ্যই শিক্ষকটা শিক্ষার্থীর সাথে আরও সময় কাটাতে পারবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ডেটা সেন্ট্রিক হয়, যদি তাদের কাছে আরও ডেটা ভিত্তিক ইনফরমেশন থাকে, তাহলে অবশ্যই আমরা সামনের রিসোর্স অ্যালোকেশনটাকে আরো সুন্দর করে করতে পারবো। কিন্তু এই সবগুলো কথা, অনেক কথা বললাম, ফান্ডামেন্টালি আমাদের যেটা এখন চিন্তা করতে হবে যে ইন্টারনেট অ্যাক্সেস, এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার দুনিয়া, ইনফরমেশন এজে, এখনো যদি আমরা ইন্টারনেটকে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হিসেবে না দেখি, যেভাবে আমরা চিন্তা করছি আমাদের ব্রিজ বানাতে হবে, রাস্তা বানাতে হবে, এটা কিন্তু একটা ডিজিটাল হাইওয়ে। এবং ভবিষ্যতের জন্য এই ডিজিটাল হাইওয়েটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন, কারণ এটা করে দিলে সবার কাছে অ্যাক্সেস চলে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে এখনো বলে এমবি শেষ। এমবি শেষ কথাটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। বিদেশে বলছে জিবি শেষ, আমাদের ওখানে যেতে হবে। তারপর আমাদের যখন ইন্টারনেট হয়ে যায়, ডিজিটাল ক্লাসরুম অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেন আমাদের হয়তো প্রতিজনের হাতে স্মার্টফোন লাগবে না, কিন্তু কিছুটা ক্লাসরুমে আমাদের ওয়াইফাই থাকতে পারে, গ্রাম অঞ্চলে হয়তো সাবসিডাইজড মোবাইল ইন্টারনেট থাকতে পারে। এবং এগুলো দিলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যখন একসাথে কাজ করতে পারবে, আমরা এডটেককে অনেক দূরে নিয়ে যেতে পারবো এবং ডেটা ভিত্তিক যে আমাদের চিন্তাভাবনা শিক্ষা ব্যবস্থা, এটাকেও নিয়ে যেতে পারবো।